ডক্টর ইউনূস সরকার ভারতের সাথে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য 5 আগস্টের পরবর্তী সময় 2 বার চিঠি দিয়েছিল ভারত সরকারকে, কিন্তু ভারত সরকার সেই চিঠির কোনো উত্তর দেয়নি এবং সেই চিঠি নিয়ে কোনো কথাও বলেনি। এদিকে দীর্ঘ 15 মাস পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুমার পরে ডক্টর ইউনূসকে দিয়েছেন কঠোর হুঁশিয়ারি। 1 তারিখ থেকে আবারও সরকার পতনের ডাক দিয়েছে আওয়ামী লীগ দলটি। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আনা অভিযোগগুলো আদালতে প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ, তাই তারা নির্দোষ রাষ্ট্র নিযুক্ত আইনজীবী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি পক্ষে যুক্তি তর্ক তুলে ধরার সময় তিনি আরও বলেন, এই আইনে বিচার হলে তা হবে প্রশ্নবিদ্ধ। প্রধানমন্ত্রী নয়, হাসিনাকে নিয়ে এসে প্রধানমন্ত্রী বসায় দেন, দেখি 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের বিজয়ী শক্তি নির্ধারণ করেছিল আমার সংবিধান কেমন হবে, আমার নেতা কে হবে, আমার দেশ কিভাবে পরিচালিত হবে। কারণ তত্ত্বাবধায়ক সরকারের বিধানে বলা আছে যে পার্লামেন্ট ভেঙে যাওয়ার 15 দিনের মধ্যে তা গঠিত হবে, এবং আজকে এখন যে সরকার গঠিত হয়েছে এটি তত্ত্বাবধায়ক সরকার যে সিস্টেমটা আছে যে লাস্ট রিটায়ার্ড চিফ জাস্টিস হবেন, তারপরে তার আগে রিটায়ার্ড জন হবেন, এই বিধান মেনে বর্তমান সরকার গঠিত হয় নাই। কেয়ারটেকার গভর্নমেন্টের সামনে কোনো এজেন্ডা থাকে না, শুধুমাত্র রুটিন কাজ করতে পারেন এবং ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন আয়োজন করতে পারেন। তারা সংস্কারও করতে পারেন না, বিচারও করতে পারেন না, এবং তারা কোনো ধরনের নির্বাচন ছাড়া আর কোনো কিছুতে হাত দিতে পারেন না। আস্তে আস্তে সত্য প্রকাশ হবেই, সত্য কখনো দাবায় রাখতে পারবে না। শেখ হাসিনার বিরুদ্ধে যেই আপনার অভিযোগে তাকে ফাঁসির আসামি বানানো হয়, আর এখন সেটাই আপনার সম্পূর্ণভাবে মিথ্যাচার আর হচ্ছে বানোয়াট হিসাবে ধরা হবে। একে একে তলের বিড়াল বের হচ্ছে। শেখ হাসিনার বিরুদ্ধে যেই ফাঁসির রাইটিয়ানা সেটাও বাতিল হবে। এই যে 1500 আন্দোলনকারী মৃত্যুবরণ করলেন এবং 25,000 আন্দোলনকারী আহত হইলেন, তার মধ্যে একমাত্র সংগঠক এবং আন্দোলনকারীদের যে নেতাকর্মী যারা ছিলেন তাদের মধ্যে একমাত্র আবু সাঈদ ছাড়া আর একজন নেতাকর্মী কি মৃত্যুবরণ করেছেন এবং তাদেরকে, অতএব এই যে বললেন লক্ষ্যভিত্তিক নিপীড়ন, টার্গেটেড, তাহলে তো তাই যদি হতো তাহলে আন্দোলনে শেখ হাসিনা তার কর্মী বাহিনী দিয়া, তার পুলিশ বাহিনী দিয়া এই যে হাসনাত আব্দুল্লাহ রে, এই যে সাদ্দিক সালাম সাহেব রে, তারপরে এই যে বর্তমান যে মন্ত্রী আছেন এই যে নাহিদ ইসলাম সাহেব, তারপরে অন্যান্য যারা আছে যারা নেতৃস্থানে ছিল, তাদেরকে তো টার্গেট করে মেরে ফেলতে পারতেন, উনি তো মারেন নাই। অতএব টার্গেটেড লক্ষ্যভিত্তিক এই বক্তব্য সঠিক না। ওগুলো একটা স্ট্র্যাটেজি থাকে, টার্গেট মানে সবাইকে মেরে ফেলবে এটা মিন করে না, সবাইকে মানো না মারো। আমাদের যে টপ লিডার তিনি তো তাদের পকেটে ছিল, তাকে মারছে। আসম আব্দুর রহমান মারা হয়েছে, আরো যারা নেতা ছিল সবাইকে মারছে, কোনো নেতা মারা না। ঠিক আছে, টার্গেট মানে হচ্ছে সবাইকে মেরে ফেলবে, does not imply anything like টার্গেটেড মানে হলো যে যারা টার্গেট করে স্ট্র্যাটেজি থাকে, কাকে মারবে, কতটুকু মারবে, কোথায় মারবে, কখন মারবে। আমার বক্তব্য সেখানে, যেহেতু তাদের এই যে স্বাধীনতা যুদ্ধে কোন নেতা মারা যায়, কোন যুদ্ধে স্বাধীনতা সে মারা গেছে, 71 মারা যাবে কোথায়? তারা তো সব ভারতে ছিল। তাদের কথা যদি বলেন, তারা তো তাদের নেতাদের কথা বলেন, তারা তো ভারতে ছিল, তারা মারা যাবে কোথায়? নেতা তো পাকিস্তান ছিল, সম্পর্কে মারা গেছে, উনি মারা গেছে। সম্পর্ক করতে তো আপনার না, আমি করছি 5-6 কথা আমি বলিও নাই, আমি 5-6 জনের কথা আমি বলিও নাই। আমি বলেছি যে এই যে জুলাই আন্দোলনে যে যোদ্ধা, তারা তো 5-6 জন ছিলেন না, সংগঠক ছিলেন কতজন যারা মূল ভূমিকা পালন করেছে। আপনি পয়েন্ট তো পারবেন, আমরা নোট ডাউন করলাম। আপনি বলছেন যে টার্গেটেড যদি হতো তাহলে এই নেতারাও মারা যেত। হ্যাঁ, তারা কেউ মারা গেলেন না। এত হাজার হাজার জনগণ আন্দোলন করলেন, আন্দোলনের সামনে রইলেন, পুলিশ তাদেরকে প্রতিহত করার চেষ্টা করলেন। একটি আমি তর্কের খাতিরে ধরেই নিলাম এটা বৈধ আন্দোলন, তর্কের খাতিরে ধরেই নিলাম এটা বৈধ আন্দোলন। বৈধ আন্দোলন, বৈধ আন্দোলনকেও নিয়ন্ত্রণ করার দায়িত্ব রাষ্ট্রের আছে। সে রাষ্ট্র যখন সেই আন্দোলনকে নিয়ন্ত্রণ করবে, তখন যদি সেটা টার্গেটেড হয়, যদি মনে করে যে টার্গেটেড, তাহলে তো বেশ কয়েকজনকে টার্গেট করে হত্যা করলেই তো আন্দোলন দুর্বল হয়ে যেত। তা তো করেন নাই। এটা একটি আন্দোলন
ঢালাওভাবে তারা করেছে এবং সরকার কোনো টার্গেট এবং লক্ষ্য ভিত্তিক, এই যে আরেকটা কথা বলেছে, ব্যাপক মাত্রায় যে ওয়াইড স্প্রেড বলতে সারা বাংলাদেশের ৬৪ জেলা। লানের প্রসিকিউশন পক্ষ থেকে বলেছে ৫২টি জেলায় এই আন্দোলনের ব্যাপকতা ছিল এবং সেখানে এই শেখ হাসিনা, তারপরে আসাদুজ্জামান কামালরা সেসব জায়গায় তাদের ব্যাড অ্যাক্টিভিটিস পরিচালনা করেছে। এখন আমার বক্তব্য হলো এই যে ৫২টি জেলার যাদের কথা বলেছেন, সেই ৫২টি জেলা থেকে কয়জন এসে সাক্ষী দিয়েছেন? মাত্র ১৫টা, সম্ভবত ১৫ বা ২০টি, একটু একেবারে একুরেট কথা বলতে আমি পরে জানাবো। ১৫ থেকে ২০টি জেলা সাক্ষীদের সাক্ষী দিয়েছেন। তাহলে ৫২টি জেলা থেকে যদি ২০টি হয়, ৩ ভাগের ১ ভাগ হইল না, প্রায় ২০টি হবে না, কম হবে, তার ৩ ভাগের ১ ভাগও কম। তাইলে এই যে ব্যাপক মাত্রায়, তাইলে সারা বাংলাদেশ থেকে ৫২টি জেলা থেকে যদি এসে বলতেন এবং একজন না, সঙ্গে সঙ্গে প্রত্যেক জেলা থেকে ২ জন আসতে হবে, ২ জন এসে বলবে, একজনের সঙ্গে একজন করবেট থাকতে হবে যে এই ঘটনা ঘটেছে, তা কিন্তু হয়নি। অতএব যে ব্যাপক মাত্রায় যে কথাটা বলেছে, যে ব্যাপক মাত্রায় শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল সারা বাংলাদেশে এই যে টার্গেট করে করে এরকম আন্দোলন। আপনারা এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলেই বুঝে যাবেন। নাই, পরিস্থিতি শান্ত হইলে তখন আমি এই সুযোগ করে নিতাম না। আপনার ওই যে আমাদের আইজিপি সাহেব এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যখন গেলেন, তখন একজন পুলিশ অফিসার বলতেছিলেন, স্যার মারি একটা, পরে একটা, কি বলছে, আরেকটা দাঁড়াই যায়, বাকিটা যায় না। তখন আপনি কি করছেন? দুইটা দিচ্ছে না, তখন আপনি কি করছেন? স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু তখন মানে এই কথাটা কি, এই কথাটা হলো যে আপনি আমাকে শুনেন, এই কথাটা হলো আপনি আমাকে পারমিশন দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন গুলি করার জন্য, আমি তো করতেছি, মারি একটা পরে আর একটা উঠে দেওয়া, বাকিটা যায় না। কোর্ট তখন আপনি, হ্যাঁ, তখন আপনি যদি বলতেন যে না আমি তো তোমাকে মারতে বলি, তুমি কেন মারলা? You didn't take any actions against those particular persons. এখন who were involved in that. ওই যে ভিডিও যখন প্রসিকিউশন পক্ষ বিজ্ঞ আদালতে প্লে করেছেন, ওর ভিডিওটা আগে পরে আরো অনেক কথা থাকতে পারে, যে কথাগুলি আমরা জানি না। ভিডিও রাষ্ট্রপক্ষ তো তাদের সুবিধা মতো ভিডিও প্লে করেছে। এখন লর্ডশিপ বলতে পারেন, তা আপনি ভিডিওটা লম্বা করে আপনি দেখাইতেন। আমার আর্গুমেন্টের সর্বশেষ দিন ছিল। আমি ইতিপূর্বে গতকালকে যা বলেছি, তার আগের দিন যা বলেছি, মুদ্রা কথা আজকে তারই নির্যাস। আমার কাছে যেটা মনে হয়েছে যে আমার আসামিদের বিরুদ্ধে যে জিনিসটা সবচেয়ে বেশি বড় এলিগেশন, সেটা হলো আমি নির্দেশদাতা। এই নির্দেশদাতা হিসাবে আমি মনে করি রাষ্ট্রপক্ষটা প্রমাণ করতে পারে নাই। কেন পারে নাই, তার পিছনে আমার বক্তব্য হলো এই যে অডিও এবং ভিডিও রেকর্ড দ্বারা তারা বলতে চাচ্ছে যে আমি নির্দেশদাতা। সেই অডিও এবং ভিডিও রেকর্ডগুলিকে শুধু একজন দ্বারা তারা ওনারা পরীক্ষা করেছেন, রাসায়নিক পরীক্ষা। এই ফরেনসিক পরীক্ষাটা যদি আরেকটা প্রতিষ্ঠান দিয়ে ক্রস ম্যাচিং করা হইতো, তাহলে আমি এখানে বিশ্বাস্য মনে করতাম। যেহেতু এই অন্য কোনো প্রতিষ্ঠান দ্বারা এটাকে ক্রস ম্যাচিং করা হয় নাই, শুধু একজনের দ্বারা সেটাকে, এবং তারা কে, প্রত্যেকেই রাষ্ট্রের, প্রসিকিউশন রাষ্ট্র, যারা এই পরীক্ষা করেছে তারাও রাষ্ট্র, এবং তার রাষ্ট্রের সবাই একই সংমিশ্রণ রাষ্ট্রের আরেকটি প্রতিষ্ঠান। অতএব রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানের একটি যা চাইবে সেটাই দিবে, এটাই স্বাভাবিক কথা। অতএব যে সমস্ত সাক্ষীরা সে ফরেনসিক রিপোর্ট দাখিল করেছে, সেই ফরেনসিক রিপোর্টগুলি অগ্রাহ্য হইবে বলে আমি মনে করি। এছাড়া রাজাকারের নাতিপতি উস্কানি, এই উস্কানির জায়গায় আমার বক্তব্য ছিল এরকমের যে ছাত্রছাত্রীরা এই বক্তব্যটাকে ভুলভাবে নিয়েছে। উনি ছাত্রছাত্রীদেরকে রাজাকার নাতিপতি বলেন নাই, কারণ বর্তমানে যারা যে সমস্ত ছেলে আন্দোলন করেছে তাদের জন্ম অনেক স্বাধীনতা যুদ্ধের অনেক পরে, আর তাদের পিতামাতাকে তারা রাজাকার ছিল কিনা, তার দাদা নানা রাজাকার ছিল কিনা, এইসব প্রশ্ন আমি করেছি। সবাই বলেছে যে আমরা কেউ রাজাকারের নাতিপতিও না এবং রাজাকারের সন্তানও না। সেক্ষেত্রে এই যে বক্তব্যটার ভিতরে একটা ভুল ছিল, এবং তাদেরকে বাচ্চা কোমলমতি ছেলেমেয়েদেরকে ভুল বোঝানো হয়েছে কোনো একটি পক্ষর দ্বারা। এবং এই যে টোটাল আন্দোলনটা, সেটা যে একটা ডিজাইন, শেখ হাসিনাকে যে প্রত্যাখ্যানের জন্য তাকে বাধ্য করা, এই রাষ্ট্র ক্ষমতা থেকে সরানোর বাধ্য করানোর যে একটা প্রচেষ্টা দীর্ঘদিনের ছিল সেটা, এবং সেটার প্রমাণ হলো এইটা। নাহিদ ইসলাম 4 তারিখে কিভাবে বুঝলো যে 5 তারিখে এই
সরকারের পতন হবে, সেই কারণে সে 4 তারিখে সে ডক্টর ইউনূস স্যারের সঙ্গে কথা বলেছে। এই যে জিনিসটা, এইটাকে সমস্ত কিছুর সন্দেহের মূল একটি চালিকা শক্তি বলে আমার কাছে মনে হয়েছে।